যাচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্র। বিজ্ঞানী হুক পীড়ন এবং বিকৃতি সম্পর্কে একটি সূত্র দিয়েছেন। হ্যাঁ, পীড়ন এবং বিকৃতি সম্পর্কে যে সূত্র দিয়েছেন তার নাম অনুসারে সেই সূত্রকে বলা হয়েছে হুকের সূত্র। তিনি বলেছেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপর প্রযুক্ত পীড়ন তার বিকৃতি সমানুপাতিক। ওকে, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপর প্রযুক্ত পীড়ন তার বিকৃতি সমানুপাতিক। হ্যাঁ, তাহলে সূত্রটি দ্বারা আমরা লিখতে পারি হলো এরকম হবে যে পীড়ন সমানুপাতিক বিকৃতি, পীড়ন সমানুপাতিক বিকৃতি। ওকে, বা আমরা এখানে লিখতে পারি হলো যে পীড়ন বাই বিকৃতি ইকুয়াল ধ্রুবক। ধ্রুবক, ঠিক আছে। তার মানে এখানে এই সূত্র থেকে আমরা কি বুঝতে পারছি যে পীড়ন যত বেশি হবে বিকৃতি ঠিক তত বেশি হবে, তাই তো? তার মানে পীড়ন বাড়লে বিকৃতি বাড়বে, পীড়ন কমলে বিকৃতি কমবে। হ্যাঁ, তো এই পীড়ন বিকৃতির সমানুপাতিক এটা কখন ঘটবে? যখন স্থিতিস্থাপক সীমার মধ্যে এই পীড়ন প্রয়োগ করা হবে, স্থিতিস্থাপক সীমার মধ্যে। তাহলে এই স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির যে লেখচিত্র, আমরা লেখচিত্রটা অনেকটা কিরকম পাইতে পারি বলো? আমি x অক্ষ বরাবর যদি আমি এখানে বিকৃতি দিই, বিকৃতি, আর এদিকে হচ্ছে পীড়ন, তাহলে পীড়ন এবং বিকৃতি যেহেতু তারা পরস্পরের সমানুপাতিক, আর আমরা জানি যে পরস্পরের সমানুপাতিক হলে তার লেখচিত্র হবে কি, যে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা হবে। তাহলে এটা হচ্ছে আমার স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির মধ্যে লেখচিত্র। ঠিক আছে, এখন তো এখানে যে আমরা পীড়ন এবং বিকৃতির সমান ধ্রুবক পেয়েছি, এই ধ্রুবককে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। ওকে, এই ধ্রুবকের নাম হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। হ্যাঁ, তো এই স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা কি নির্দেশ করে? এই স্থিতিস্থাপক গুণাঙ্ক দ্বারা কি নির্দেশ করে? স্থিতিস্থাপক গুণাঙ্ক দ্বারা নির্দেশ করে একটি বস্তু কতটা দৃঢ়, কতটা মজবুত। হ্যাঁ, যদি স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি হয় তাহলে সেই বস্তুটি বেশি দৃঢ়, বেশি মজবুত। আর স্থিতিস্থাপক গুণাঙ্ক যদি কম হয় তাহলে সেই বস্তুটা কম দৃঢ়। ওকে, তো এই স্থিতিস্থাপক গুণাঙ্ক তিন ধরনের আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক পাই। একটা হচ্ছে যে দৈর্ঘ্যের বা ইয়াংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক, দুই নম্বর হচ্ছে দৃঢ়তা বা আকৃতির স্থিতিস্থাপক গুণাঙ্ক, এবং আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা এই তিন ধরনের গুণাঙ্কগুলো একটু দেখি, একটু খেয়াল করি। যে আমরা প্রথম বললাম এক নম্বরে যে দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক, দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক। দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক, তাহলে দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক, আবার এটাকে বলা হয় বা ইয়াং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়াং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক। ইয়াং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক। হ্যাঁ, তাহলে ইয়াং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে আমরা একটু দেখি। আমরা দেখতে পেলাম যে এখানে যে পীড়ন বা বিকৃতির সমান হচ্ছে ধ্রুবক, আর এই ধ্রুবককে আমরা বলেছি হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। হ্যাঁ, যে এই ধ্রুবকের নামই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। হ্যাঁ, এই ধ্রুবকের নামই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। আবার আমরা এখানে বলছি হলো যে তিন ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক হয়।
দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক, আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং আকারের স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে আমি প্রথমে যাচ্ছি হলো দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ককে আবার বলা হয় ইয়াংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে ইয়াংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা সাধারণত y দিয়ে প্রকাশ করি। তাহলে এই y সমান কি হবে? পীড়ন বাই বিকৃতি। তাহলে সেই পীড়নটা হইতে হবে কি, যেহেতু দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক, তার মানে হচ্ছে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। ক্লিয়ার? তাহলে আমরা এখন যদি সংজ্ঞা করি তাহলে কি সংজ্ঞা বলবো? যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ওই বস্তুর ইয়াংয়ের গুণাঙ্ক হবে। ক্লিয়ার? আবার বলছি আমি, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ওই বস্তুর ইয়াংয়ের গুণাঙ্ক হবে। ক্লিয়ার? তো এই ইয়াংয়ের গুণাঙ্ককে আমরা এখানে লিখতে পারি হলো, আমরা গত ক্লাসে পেয়েছিলাম দৈর্ঘ্য পীড়ন কি? দৈর্ঘ্য পীড়ন ছিল হলো F/A। আবার দৈর্ঘ্য বিকৃতি ছিল কি? স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L। তো এখানে আবার আজকে একটু পরিচিত হই। এখানে F হচ্ছে প্রযুক্ত বল, হ্যাঁ, F হচ্ছে যে বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বিশেষ করে আমরা বলেছিলাম যে তারের প্রসেসরের ক্ষেত্রফল। আবার L হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ, হ্যাঁ। আবার ক্যাপিটাল L হচ্ছে আদি দৈর্ঘ্য। ঠিক আছে? আবার এটাকে আমরা লিখতে পারি হলো এরকম ভাবে যে F আর ক্যাপিটাল L উপরে চলে যাবে, আর এখানে হচ্ছে A আর এখানে হচ্ছে স্মল l। ঠিক আছে? আবার আমরা এটাও লিখতে পারি এখান থেকে, এভাবেও লেখা যায় যে F হচ্ছে যদি অভিকর্ষজ বল হয়, আমি যদি কোনো বস্তু ঝুলিয়ে দিই, হ্যাঁ, বস্তু ঝুলিয়ে যদি আমি বল প্রয়োগ করি, হ্যাঁ, যদি ওজন কাজ করে এখানে, তখন আমরা সেখানে লিখতে পারি হলো যে mg আর এখানে ক্যাপিটাল L, নিচে a হচ্ছে তারের প্রসেসরের ক্ষেত্রফল, আর তারের যদি ব্যাসার্ধ আমার জানা থাকে স্মল r, তাহলে তার প্রসেসরের ক্ষেত্রফল হবে পাই r স্কয়ার, আর এখানে আছে হলো স্মল l। তাহলে আমি এখানে ইয়াং এর গুণাঙ্কে আমি সূত্র পেয়ে গেলাম। ইয়াং এর গুণাঙ্ক সূত্র কি পেলাম? যে ইয়াং এর গুণাঙ্কের সূত্র আমি এটা মনে রাখতে পারি, আবার ইয়াং এর গুণাঙ্কের সূত্র আমি এটাকেও মনে রাখতে পারি, আবার ইয়াং এর গুণাঙ্কের সূত্র আমি এটাকেও মনে রাখতে পারি। তো এই ইয়াং এর গুণাঙ্কের সূত্র থেকে আমাদের অনেক অঙ্ক আসবে, হ্যাঁ। এখানে যে চলরাশিগুলো রয়েছে, এই চলরাশি যে কোনো একটা অজ্ঞাত রাশি হলে আমি সেই অজ্ঞাত রাশির মান আমি এখান থেকে হিসাব করতে পারবো। তাহলে ইয়াং এর গুণাঙ্ক আমি এখানে ইয়াং এর গুণাঙ্ক থেকে আমরা কি পেলাম? পীড়ন বা বিকৃতি, এখান থেকে হিসাব করে আমরা ফাইনালি এটা পেলাম। এখানে এমটা কি হলো? এমটা হচ্ছে যে বস্তুকে আমি ঝুলিয়ে দিয়েছি তারের নিচে, সেই বস্তুর ভর, যে অভিকর্ষজ ত্বরণ, L হচ্ছে ক্যাপিটাল L হচ্ছে আদি দৈর্ঘ্য, হ্যাঁ, পাই তো আমরা জানি একটা নির্দিষ্ট মান আছে তার, আর হচ্ছে, হ্যাঁ, যে তার যদি থাকে তারের ব্যাসার্ধ, এবং স্মল l হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ। ঠিক আছে? তাহলে আমাদের এখানে ইয়াং এর গুণাঙ্ক হয়ে গেল, অর্থাৎ দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক আমি পেয়ে গেলাম, তাই তো? এবার আমরা আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কে চলে যাব। আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক আমি এটা থেকে আমি একটু করে লিখতে পারি। আমরা আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক 2 নাম্বার, আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ককে আমরা এখানে করতে পারি। আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ককে আমরা সাধারণত প্রকাশ করা হয়, এটা প্রতীক যে কোনোটা হতে পারে, হ্যাঁ, প্রতীক কোনো বিষয় নেই। তো আমরা এখানে সাধারণত কে দিয়ে প্রকাশ করি আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক কে। তাহলে এই কে সমান হচ্ছে, আমরা ওখানে লিখতে পারি হলো একই বিষয়, আয়তন পীড়ন বাই, আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্য পীড়ন লিখেছিলাম, দৈর্ঘ্য বিকৃতি লিখেছিলাম, তাহলে এখানে এটা হবে হলো আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি।
আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তো আয়তন পীড়ন আমরা কি জানি? আয়তন পীড়নের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম F/A। আবার এখানে আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি হচ্ছে আয়তনের বৃদ্ধি ডিভাইডেড বাই আদি আয়তন। আমি আদি আয়তনকে আমি যদি ক্যাপিটাল ভি ধরি তাহলে আমার এটা হচ্ছে ক্যাপিটাল ভি আদি আয়তন। আর এখানে তাহলে আমরা কি পেলাম? এটা হচ্ছে পীড়ন, আয়তন পীড়ন F/A। আর এখানে আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি হচ্ছে আয়তনের বৃদ্ধি ডিভাইডেড বাই আদি আয়তন। এটাকে আমরা লিখতে পারি হলো ক্যাপিটাল F ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই a স্মল b। ঠিক আছে? তাহলে আমি এখানে আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক আমি পেয়ে গেলাম। এবার আসি, আমাদের আরেকটা রয়েছে কি, দৃঢ়তা স্থিতিস্থাপক গুণাঙ্ক বা বিবর্তন গুণাঙ্ক, আমরা এটাও বলতে পারি। হ্যাঁ, আমরা 3 নম্বরটা বলতে পারি হলো কি বলতে পারি যে দৃঢ়তা বা কি বলেছিলাম আমি আরো, মুচর স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা এটা কি আমরা প্রকাশ করতে পারি, আমরা সাধারণত এটা দিয়ে প্রকাশ করি। তাহলে এটা সমান হচ্ছে, এটা একই বিষয় আমার এখানে কি হবে যে দৃঢ়তার পীড়ন, আমরা এটাকে কি বলি, আকার বা বিবর্তন পীড়ন বলি। তাহলে আমরা লিখতে পারি হলো আকার বা বিবর্তন পীড়ন। বিবর্তন পীড়ন। আর এটা কি হবে, পরে কি হবে, বিকৃতি, তাই না? আকার বা বিবর্তন বিকৃতি, আকার বা বিবর্তন বিকৃতি। তাহলে আমার এখানে আকার পীড়নে একই রকম F/A। আর আকার বিকৃতি, আমি আকার বিকৃতিকে আমরা প্রকাশ করেছিলাম থিটা দিয়ে, তাহলে থিটা। তাহলে আমরা এখানে ফাইনালি পেলাম হলো যে F থিটা ডিভাইডেড F বাই A থিটা। তাহলে আমি এটা পেয়ে গেলাম দৃঢ়তার গুণাঙ্ক। ঠিক আছে? তাহলে আমার 3 ধরনের গুণাঙ্ক আমার হয়ে গেল, আমি 3 ধরনের গুণাঙ্ক পেয়েছি। ক্লিয়ার? ওকে, এখন আমরা আরেকটু আলোচনায় আসি, আমরা একটু ফিরে যাই। আমরা যে ইয়াং এর গুণাঙ্ক কথা বলেছিলাম, ওই ইয়াং এর গুণাঙ্কের বিষয়টা আমরা আরেকটু জেনে নিই, আরেকটু জেনে নিই, আরেকটু জানা আছে এখানে। জানার বিষয়টা হচ্ছে যে এই ইয়াং এর গুণাঙ্ক থেকে, ইয়াং এর গুণাঙ্ক দিয়ে আমরা বস্তুর সম্পর্কেও ধারণা নিতে পারি। যদি কোনো বস্তুর ইয়াং এর গুণাঙ্ক যদি বেশি হয় তাহলে সেই বস্তু অধিক দৃঢ় হবে, আবার কোনো ইয়াং এর গুণাঙ্ক যদি কম হয় সেই বস্তুটা কম দৃঢ় হবে, তাই না? তাহলে আমরা এইটার আমি একটা প্রশ্ন তোমাদের আগে দিয়েছিলাম যে রাবার ও ইস্পাতের চেয়ে কোনটি অধিক স্থিতিস্থাপক বলেছিলাম। আমি সেখানে তোমাদের কথা বলেছিলাম যে আমরা ওইটা প্রতিরোধকারী বল দিয়েও ব্যাখ্যা করতে পারি, পীড়ন দিয়েও ব্যাখ্যা করতে পারি, ইয়াং এর গুণাঙ্ক দিয়েও ব্যাখ্যা করতে পারি। আমি ওইখানে তোমাদের বলেছিলাম যে রাবার এবং ইস্পাতের মধ্যে ইস্পাতের প্রতিরোধকারী বলের পরিমাণ বেশি হয়, বিদায় ইস্পাত অধিক স্থিতিস্থাপক ছিল। এখন আমরা যদি এখানে পীড়ন দিয়ে কথাটা বলি, পীড়নের ক্ষেত্রে যদি আমরা এখানে কথাটা যদি ব্যাখ্যা আনি, তাহলে বলতে পারি যে রাবার এবং ইস্পাত এই দুটির মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে হলে রাবারের চেয়ে ইস্পাতে পীড়নের মান বেশি হবে। রাবার এবং ইস্পাতের চেয়ে পীড়নের মান বেশি হবে। পীড়ন মানে কি? আমরা তো পীড়ন মানে বলেছি যে পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে বল বাই ক্ষেত্রফল দেখা যাবে যে আমি যদি ইস্পাতের দৈর্ঘ্য যদি আমি 5 সেন্টিমিটার বৃদ্ধি করতে চাই, ইস্পাতের দৈর্ঘ্য যদি আমি 5 সেন্টিমিটার বৃদ্ধি করতে চাই, তাহলে যে পরিমাণ আমার এখানে পীড়ন তৈরি করতে হবে, আর রাবারের যদি আমি সেই 5 সেন্টিমিটার বৃদ্ধি করতে চাই, দৈর্ঘ্য যদি আমি 5 সেন্টিমিটার বৃদ্ধি করতে চাই, তাহলে কি সে একই রকম পীড়ন প্রয়োগ করতে হবে? নিশ্চয়ই না। রাবারের ক্ষেত্রে তার চেয়ে কম পীড়ন প্রয়োগ করতে হবে। তাহলে যার ক্ষেত্রে পীড়নের মান বেশি হবে সেও বেশি
স্থিতিস্থাপক। তাহলে আমরা এখানে বলতে পারি রাবার এবং ইস্পাত, রাবার এবং ইস্পাতের মধ্যে ইস্পাতের পীড়নের মান রাবারের পীড়নের মানের চেয়ে বেশি, সেই জন্য ইস্পাত বেশি স্থিতিস্থাপক। আবার আমরা এখানে ব্যাখ্যা করতে পারি যে ইয়াং এর গুণাঙ্ক দিয়েও আমরা এখানে ব্যাখ্যা করতে পারি। ইয়াং এর গুণাঙ্ক মানে তো হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, তাই না? তো ইয়াং এর গুণাঙ্কটা শুধু আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি, আর স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে যে এটা দৈর্ঘ্য, আয়তন, আকৃতি যে কোনোটাই হতে পারে। তো আমরা এখান থেকে এটা বললাম যে যে তারে ইয়াং এর গুণাঙ্কের মান বেশি হবে সে তার বা সেই বস্তু অধিক স্থিতিস্থাপক হবে, তাই তো? তাহলে আমরা এটা যদি একটু এখানে প্রমাণ করতে চাই, প্রমাণে যাই, তাহলে আমরা এখানে লিখতে পারি মনে করো দুটি তার নেওয়া হয়েছে। একটি তার হচ্ছে যে এটা দৃঢ় অবলম্বনের সাথে এই দুটো তারকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা ইস্পাতের তার, এই তারটা হচ্ছে ইস্পাত। তাহলে আমি এখানে ইস্পাত লিখে দিলাম, ইস্পাত। আবার এই তারটা আমি দিলাম হলো এখানে রাবারের তার, তার দুটো সমান দৈর্ঘ্য, এই দুটা তারের দৈর্ঘ্য সমান, এটা হচ্ছে রাবারের তার। এই তার দুটি যেহেতু সমান দৈর্ঘ্য, তাদের আদি দৈর্ঘ্য সমান, তার মানে এটারও আদি দৈর্ঘ্য হচ্ছে L, এটারও আদি দৈর্ঘ্য হচ্ছে L। আবার এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A। এখন এই তারের মধ্যে আমি F বল প্রয়োগ করলাম, এই তারের মধ্যে আমি F বল প্রয়োগ করলাম, একই বল প্রয়োগ করলাম। এখন একই বল প্রয়োগ করাতে আমরা যদি এখানে তার দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে কি সমান দৈর্ঘ্য বৃদ্ধি হবে? আমি যদি একই বল প্রয়োগ করি ইস্পাত এবং রাবারের মধ্যে, নিশ্চয়ই না। যে দেখা যাবে যে এখানে আমি ধরে নিলাম যে এই ইস্পাত তারের দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ, ইস্পাত তারের দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ ধরলাম হলো S দিলাম, স্মল l, স্মল s ইস্পাত। আর রাবারের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা আমি এটা দিলাম হলো R, স্মল l r। তাহলে আমি এই দুটো তারের দৈর্ঘ্য বৃদ্ধি আমি ধরে নিলাম। এখন আমি যদি তাদের ইয়াং এর গুণাঙ্ক, আমি ইস্পাতের ইয়াং এর গুণাঙ্ক ধরলাম ys, আর এটার ইয়াং এর গুণাঙ্ক ধরলাম yr, দুজনে ইয়াং এর গুণাঙ্ক কি ধরে নিলাম। তো আমরা যদি ইয়াং এর সূত্র থেকে লিখি যে ইস্পাতের ক্ষেত্রে কি লিখতে পারি, ys ইকুয়াল পীড়ন বাই বিকৃতি। তাহলে বিকৃতি আমার এখানে কি হয়েছে, বিকৃতি হচ্ছে এখানে স্মল l s ডিভাইডেড বাই আমার ক্যাপিটাল L। আবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে f ক্যাপিটাল L ডিভাইডেড বাই আমি এখানে a আর এখানে স্মল l s ধরলাম, ঠিক আছে? এটাকে আমি এক নং সমীকরণ দিয়ে দিলাম। আবার রাবারের ক্ষেত্রে লিখতে পারি y আর ইকুয়াল এই ক্ষেত্রে পীড়ন f বাই a ডিভাইডেড বাই বিকৃতি হচ্ছে স্মল l আর ডিভাইডেড বাই ক্যাপিটাল L। এখান থেকে আমরা লিখতে পারি কি, লিখতে পারি হলো f ক্যাপিটাল L ডিভাইডেড বাই a স্মল l r। এটাকে আমরা দিলাম হলো 2 নং সমীকরণ। এখন আমি যদি এই 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে পাই কি পাবো, আমরা এখানে লিখতে পারি হলো ys ডিভাইডেড বাই yr ইকুয়াল f l ডিভাইডেড বাই a স্মল s ভাগ। আচ্ছা, আমরা যদি একবারে উল্টিয়ে লিখি, গুণ আকারে লিখে দিলাম, তো গুণ করে দিলে আমরা জানি যে উল্টে যায়, তাহলে গুণ করে দিলে আমাদের এখানে কি হবে, আমরা এখানে লিখতে পারি হলো a স্মল l r ডিভাইডেড বাই f বাই a। এখন তো f বাই l, এবার আমার এখানে
এই বিষয়গুলো কাটা যাচ্ছে, কাটা যাচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি হলো যে স্মল এল আর ডিভাইডেড বাই স্মল এল এক্স। আমরা এটা পেয়ে গেলাম। তো এখন আমরা বাস্তবিক দিক থেকে যদি চিন্তা করি, আমি বাস্তবিক দিক থেকে যদি চিন্তা করি, তাহলে কি হচ্ছে তুমি বলো? এই দুইটার মধ্যে বৃদ্ধির পরিমাণ কি হবে? আমি এখানে লিখতে পারি হলো যে বাস্তবিক ক্ষেত্রে আমরা নিশ্চয়ই এটা বলবো যে স্মল এল আর ইজ গ্রেটার দেন স্মল এল এস, কারণ রাবারের চেয়ে ইস্পাতের চেয়ে রাবারের দৈর্ঘ্য বৃদ্ধি বেশি ঘটবে। এটা আমরা বাস্তবিকভাবে চিন্তা করতে পারি। যদি এটা হয়, বাস্তবিক ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে আমরা লিখতে পারি যে কাজে আমরা এখানে লিখতে পারি যে স্মল এল আর ডিভাইডেড বাই স্মল এল এস ইজ গ্রেটার দেন 1। সেটা তার অনুপাত কি একের চেয়ে বড় হবে? আমি এই বড় জিনিসকে ক্ষুদ্র জিনিস দিয়ে, বড় জিনিসকে ক্ষুদ্র জিনিস দিয়ে ভাগ দিলাম, ভাগ দিলে সেই ভাগফল কি হবে? অবশ্যই এর চেয়ে বেশি হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি হলো, আমরা এই ক্ষেত্রে লিখতে পারি যে সুতরাং ys divided by yr is greater than 1, বা আমরা এখানে লিখতে পারি হলো ys is greater than yr। তাহলে কি দাঁড়ালো? আমরা কার ইয়াংয়ের গুণাঙ্ক বেশি পেলাম? ইস্পাতের ইয়াংয়ের গুণাঙ্ক বেশি পেলাম। রাবারের চেয়ে ইস্পাতের ইয়াংয়ের গুণাঙ্ক বেশি। আর ইয়াংয়ের গুণাঙ্ক মানে কি? একদম স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমি ইতিপূর্বে বলেছি যার স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি সে বেশি দৃঢ়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাবারের চেয়ে ইস্পাত বেশি দৃঢ়। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমরা এখানে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে রাবার এবং ইস্পাতের চেয়ে কে বেশি অধিক দৃঢ়। ব্যাখ্যা করো। তাহলে আমরা এখানে তিনটা অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করতে পারি। আমি গাণিতিক টার্ম দিয়েও ব্যাখ্যা করে নিয়ে আসতে পারি। তো গাণিতিক টার্ম দিয়ে করলে এটা নিখুঁত হবে, ভালো হবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আসো এরপরে আমরা আরেকটা টপিকসে আমরা এখানে এর ভিতরে আরেকটা বিষয় আমরা একটু করি, সংনম্যতা। সংনম্যতা কি? সংনম্যতা সংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত মান। আয়তন গুণাঙ্কের যে বিপরীত মান সেটাই হচ্ছে সংনম্যতা। যেমন আমরা আয়তন বিকৃতির ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? আয়তন বিকৃতির ক্ষেত্রে আমরা পেয়েছিলাম, আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি, তাই না? আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। তো ওই ক্ষেত্রে আমরা ওই ক্ষেত্রে পেয়েছিলাম যে আয়তন পীড়ন সমানুপাতিক আয়তন বিকৃতি। ঠিক আছে, আমরা এরকম পেয়েছিলাম। আবার একটু খেয়াল করো, আমরা বলতে পারি কি যে আমরা এখন যেটা করব সংনম্যতা। সংনম্যতা ব্যাখ্যা করার জন্য আমি আয়তন গুণাঙ্ক বিষয়টা নিয়ে আসছি, যে আমরা এখানে বলতে পারি সংনম্যতা। এই সংনম্যতা আমরা আলোচনা করছি। তাহলে আমরা বলেছি যে সংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কে বিপরীত মান। তাহলে আমরা এখানে বললাম যে সংনম্যতা হলো আয়তন গুণাঙ্কের বিপরীত মান। আয়তন গুণাঙ্ক কি ছিল? আমরা আয়তন গুণাঙ্ক জানি হলো সমান ছিল আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তার মানে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং যে আয়তন পীড়ন সমানুপাতিক আয়তন বিকৃতি। তার মানে আয়তন পীড়ন আয়তন বিকৃতি সমানুপাতিক, তাই তো? আচ্ছা, এখন আমি কি বলেছি এখানে কি বলেছি যে সংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কের
বিপরীত মান। তাহলে বিপরীত, এটা যদি আয়তন পীড়ন সমানুপাতিক আয়তন গুণাঙ্ক হয় তাহলে সংনম্যতার ক্ষেত্রে কি হবে? সংনম্যতার ক্ষেত্রে কি হবে? আমরা এখানে বলবো আয়তন বিকৃতি সমানুপাতিক আয়তন গুণাঙ্ক। ক্লিয়ার? তাহলে এখন আমরা যদি এটাকে লিখতে চাই এরকম লিখতে পারি, হ্যাঁ, আমরা এখানে যে সংনম্যতা যদি আমরা এখানে আনতে পারি যে সংনম্যতা হচ্ছে, হ্যাঁ, আমরা যদি এখানে সমানুপাতিক চিহ্ন উঠায় দিই তাহলে এই সমানুপাতিক চিহ্নটাই হচ্ছে এখানে সংনম্যতা। সমানুপাতিক চিহ্ন পরে যে ধ্রুব সংখ্যাটা হবে সেই ধ্রুব সংখ্যাটাই হচ্ছে সংনম্যতা। তাহলে আমরা এখানে লিখতে পারি হলো যে আয়তন বিকৃতি ডিভাইডেড বাই আয়তন পীড়ন। এখন তাহলে আমরা এখানে আমরা কি বলবো? সংজ্ঞাটা যদি আমরা করতে চাই, সংনম্যতা কি? সংনম্যতা হচ্ছে যে আয়তন বিকৃতি ও আয়তন আয়তন পীড়ন, হ্যাঁ, সংনম্যতা কি? আমরা কি বলবো? সংনম্যতা হচ্ছে যে আয়তন বিকৃতি ও আয়তন পীড়নের অনুপাতকে আয়তন বিকৃতি ও আয়তন পীড়নের অনুপাতকে সংনম্যতা বলে। ক্লিয়ার? সংজ্ঞা হয়ে গেল। সংনম্যতা কাকে বলে? সংনম্যতা কাকে বলে? যে আয়তন পীড়ন ও আয়তন বিকৃতি অনুপাতকে সংনম্যতা বলে। ক্লিয়ার? আমি আবার রিপিট করছি যে আয়তন বিকৃতি ও আয়তন পীড়নের অনুপাতকে সংনম্যতা বলে। এখন এই সংনম্যতা সমান আবার আমরা এখানে লিখতে পারি যে এই 1 বাই আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক কিভাবে হলো? এটা আয়তন গুণাঙ্কটা কিভাবে হলো? আমরা যদি এটাকে উল্টিয়ে দিই, পীড়নটাকে উপরে দিই, বিকৃতিটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে কি হবে? সেটা 1 বাই হয়ে যাবে, তাই না? আমি যদি এখানে 1 বাই লিখি তখন এটাকে উল্টে যাবে, উল্টে গেলে তখন সেটা আমার আয়তন গুণাঙ্ক হয়ে যাবে, কারণ আমার এখানে তো আয়তন গুণাঙ্ক লেখা আছে যে আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। বুঝতে পারছো? আমি আবার রিপিট করব, হ্যাঁ। তুমি এখানে যদি তুমি উল্টিয়ে দাও, হ্যাঁ, অর্থাৎ এই বিষয়টাকে যদি তুমি এভাবে নিয়ে আসো যে 1 ডিভাইডেড বাই যে আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি, তাহলে আমি এখানে এটা থেকে তো লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই আয়তন গুণাঙ্ক, অর্থাৎ এখানে আয়তন গুণাঙ্ক লিখলাম। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি কি জানলাম? আমরা প্রথমে জানলাম হুকের সূত্র জানলাম। হুকের সূত্রতে কি বলা হয়েছে? হুকের সূত্রে বলা হয়েছে প্রযুক্ত পীড়ন স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপর প্রযুক্ত পীড়ন তার বিকৃতি সমানুপাতিক। তারপরে আমরা এই হুকের সূত্র থেকে আমরা পেয়েছি হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে? হ্যাঁ, স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে পীড়ন ও বিকৃতির অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। ক্লিয়ার? পীড়ন ও বিকৃতির অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। আমরা 3 ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক পেয়েছি, যেমন দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক যাকে ইয়াং এর গুণাঙ্ক বলা হয়। হ্যাঁ, ইয়াং এর গুণাঙ্ক কাকে বলে? যে কোনো বস্তুর স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ওই বস্তুর ইয়াং এর গুণাঙ্ক বলে। আমি আবার রিপিট করছি, ইয়াং এর গুণাঙ্ক কাকে বলে? স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়াং এর গুণাঙ্ক বলা হয়। হ্যাঁ, আবার আমরা এখানে একইভাবে পেয়েছি, হ্যাঁ, আয়তন গুণাঙ্ক পেয়েছি যে আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাতকে আয়তন গুণাঙ্ক বলে। আবার দৃঢ়তার গুণাঙ্ক আমরা পেয়েছি যে আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাতকে আকার গুণাঙ্ক বলা হয়। আবার আমরা এখানে আরেকটা বিষয় জানলাম, আরেকটা বিষয় হচ্ছে যে রাবার এবং ইস্পাতের মধ্যে কে বেশি দৃঢ়, আমরা এটা ইয়াং এর গুণাঙ্ক থেকেও আমরা ব্যাখ্যা করতে পারি। আমি সমীকরণের মাধ্যমে সেটা তোমাদেরকে দেখিয়েছি।
হ্যাঁ, এরপর আবার আমরা জানলাম হলো সংনম্যতা। সংনম্যতা হচ্ছে হ্যাঁ, যে সংনম্যতা হচ্ছে আয়তন বিকৃতি ও আয়তন পীড়নের অনুপাতকে সংনম্যতা বলে। আয়তন বিকৃতি ও আয়তন পীড়নের অনুপাতকে বলা হয় সংনম্যতা। আর এই সংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত মান। ঠিক আছে, এবার আমরা পীড়ন এবং বিকৃতির মধ্যে একটা সম্পর্ক আমরা দেখতে চাই। পীড়ন এবং বিকৃতির মধ্যে কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা আমরা একটু দেখি। পীড়ন এবং বিকৃতির মধ্যে সম্পর্ক। আমরা এই সম্পর্কটা একটা লেখচিত্রের মাধ্যমে তোমাদের উপস্থাপন করতে চাই। লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করলে তোমরা সহজে এটা বিষয়টা বুঝতে পারবে। মনে করো যে আমরা প্রথমে একটা হুকের সূত্র থেকে আমরা একটা লেখচিত্র দিয়েছিলাম, যে ছিল এক অক্ষ বরাবর আমি দিয়েছিলাম হলো বিকৃতি, আর ওয়াই অক্ষ বরাবর দিয়েছিলাম পীড়ন। পীড়ন ছিল এক অক্ষ, হ্যাঁ ওয়াই অক্ষ বরাবর ছিল পীড়ন, এক অক্ষ বরাবর ছিল বিকৃতি। এবং আমি বলেছিলাম যে আমার এই হুকের সূত্র অনুযায়ী স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তু, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তু যে পীড়ন এবং বিকৃতির মধ্যে যে সম্পর্ক ছিল সেটা একটি সরল রেখা ছিল, এরকম সরলরেখা ছিল, তাই না? এখন এই সরলরেখা দ্বারা তোমরা বলেছিলে যে এর অর্থ হচ্ছে যে এখানে যদি যত পীড়ন প্রয়োগ করা হবে বিকৃতি ঠিক একই হারে বৃদ্ধি পাবে। আমরা এখানে ও এক্স তার নাম দিয়েছি, আর এটা নাম দিয়ে দিলাম ও ওয়াই। আবার এখানে আমরা এই অংশটা আমি নাম দিলাম ও এ। তার মানে এই ও এ রেখা বরাবর পীড়ন বিকৃতি পরস্পরে সমানুপাতিক। হ্যাঁ, যে যতটুকু পীড়ন হবে তার বিকৃতি ঠিক একই হারে হতে থাকবে। হ্যাঁ, এবার আমার যদি এরকম হয় যে তার স্থিতিস্থাপক সীমার বাহিরে, এই অংশটা হচ্ছে আমার স্থিতিস্থাপক সীমা আমরা বলতে পারি। এই স্থিতিস্থাপক সীমার বাহিরে যদি হয় তাহলে লেখচিত্রটা একটু অনেকটা এরকম হয়। হ্যাঁ, স্থিতিস্থাপক সীমার বাহিরে এই অংশটা হবে যে স্থিতিস্থাপক সীমার বাহিরে, অর্থাৎ তুমি যে পরিমাণ পীড়ন দিচ্ছ বিকৃতি তার চেয়ে বেশি হচ্ছে, বিকৃতি পরিমাণটা তার চেয়ে বেশি হবে, পীড়নের তুলনায় বিকৃতি পরিমাণ বেশি হবে। হ্যাঁ, তো বিকৃতি আমরা তাহলে এখানে এটাকে আমরা বি বিন্দু হিসেবে দেখাচ্ছি। হ্যাঁ, এক্ষেত্রে কি বোঝাচ্ছে হলো যে পীড়ন বিকৃতি, পীড়নের চেয়ে বিকৃতি বেশি হচ্ছে। এরপরে আবার এখানে লেখা আমি এরকমও দেখাচ্ছি, এখানে সি একটা আরেকটা বিন্দু দেখালাম বিসি। এক্ষেত্রে কি হবে, তুমি পীড়ন প্রয়োগ না করলেও তার বিকৃতি করবে। এদের বোঝাচ্ছে যে পীড়ন, হ্যাঁ পীড়ন প্রয়োগ না করলেও তার বিকৃতি হবে। যেমন আমি পরে एग्जांपल দিচ্ছি যে এরপরে যে ঘটনা ঘটবে, যে এরপরে যদি তুমি আরো পীড়ন দাও তাহলে সে বিকৃতি ঘটবে, তবে আগের তুলনা, হ্যাঁ আগের মতো না। হ্যাঁ, কখনো বাড়বে, কখনো বাড়বে আবার কখনো কমবে, এরকম হবে, কখনো বাড়বে কখনো কমবে। তো এটাকে আমরা যদি করি, এরকম ঘটনা আমার যদি এরকম হয়, আমি এই পর্যন্ত দিলাম, এটা বিন্দু দিলাম হলো ডি। এরপরে আবার কি করলো যে আমি একটা एग्जांपल দিই, एग्जांपल না দিলে তোমরা এই জিনিসটা নিতে পারছো না মনে হয়। মনে করো একটা স্প্রিংকে ঝোলানো হলো। হ্যাঁ, এই স্প্রিং এর মধ্যে এখানে তুমি স্লটেড ম্যাশ রয়েছে, এটাকে আমরা স্লটেড ম্যাশ বলি। হ্যাঁ, যে এখানে প্রাথমিকভাবে তুমি যদি এখানে দাও, পাথর ঝুলিয়ে দাও, এখানে পাথর ঝুলিয়ে দিচ্ছ, ধরলাম প্রথম 50 গ্রাম পাথর ঝুলালা, তার দৈর্ঘ্য বৃদ্ধি পেল। এরপর আরো 50 গ্রাম তুমি অ্যাড করলা, আরো দৈর্ঘ্য বৃদ্ধি হলো, আরো 50 গ্রাম তুমি অ্যাড করলা, দৈর্ঘ্য বৃদ্ধি হলো। তো এই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হলো একটা সমানুপাতিক ভাবে হয়ে গেছে। তুমি যে পরিমাণে তুমি পাথর দিচ্ছ ঠিক সেই পরিমাণে তার দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে, এবং এই যে বৃদ্ধিটা ঘটতে থাকবে কোন জায়গায়,
স্থিতিস্থাপক সীমা পর্যন্ত, এই তারে স্প্রিং এর স্থিতিস্থাপক সীমা পর্যন্ত এই বিকৃতিটা হতে থাকবে। হ্যাঁ, যখনই এই স্প্রিং এর স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে ফেলবে, এই অতিক্রম করার পরে যদি তুমি আরো 50 গ্রাম দাও, তাহলে 50 গ্রামের ক্ষেত্রে এক্ষেত্রে যে বিকৃতি আগে যে অনুপাতে হয়েছিল তার চেয়ে আরো বেশি অনুপাতে হবে। তাহলে এই বিকৃতিটা তার চেয়ে বেশি অনুপাতে বোঝাচ্ছে, অর্থাৎ এবি দ্বারা বোঝাচ্ছে হলো তার চেয়ে বেশি বিকৃতি হচ্ছে। পীড়ন এক্ষেত্রে আগের মতো পীড়ন দিল, বিকৃতিটা আগের চেয়ে বেশি হচ্ছে। এরপরে ওই অবস্থায় তুমি যদি আর পীড়ন নাও দাও, আর যদি পাথর নাও দাও, তারপরে স্প্রিংটা আরো নিচে এমনি নিজে থেকে নিচের দিকে নামতে থাকবে, নিচের দিকে তার প্রসারণ করতে থাকবে, অর্থাৎ বিকৃতি হতে থাকবে। এরপরে তুমি যদি এখানে আরো পাথর দাও, তাহলে সে কি করবে? তুমি আরো স্প্রিংটাকে আরো পাথর দিচ্ছ, সে আরো বিকৃতি করবে। তবে বিকৃতিটা দেখা গেল যে ওরকম আগের মতো সমানুপাতিক হবে না, বা এক মেটার বাড়তেও থাকবে, সেটা বলা যাবে না। এটা কখনো বাড়ছে কখনো কমছে, যা আমার এখানে লেখচিত্রে সিডি দ্বারা নির্দেশ করছে, লেখচিত্রে সিডি দ্বারা নির্দেশ করছে। এরপরে তুমি যদি আরো পাথর দাও, তাহলে কি করবে? ওই তারটি ছিঁড়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ এখানে ই বিন্দু দ্বারা বোঝাচ্ছে হলো সে এটা ভঙ্গুর অবস্থা, অর্থাৎ সে তারটি ছিঁড়ে যাবে, ভেঙে যাবে। তোমরা এটা যদি নিজেরাও বাসায় দেখতে পারো। তুমি যদি একটা স্প্রিং নিয়ে তুমি দেখার চেষ্টা করতে পারো যে প্রথম ভাবে তুমি টান দিচ্ছ, বাড়ছে, টান দিচ্ছ, বাড়ছে, টান দিচ্ছ, বাড়ছে। এরপরে স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে ফেললে, হ্যাঁ, তুমি দেখবা যে এটা আবার বেড়ে যাচ্ছে, আরো টান দিচ্ছ, আরো বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো একসময় কি তারটা ছিঁড়ে যাবে, লম্বা হয়ে যাবে, তাদের প্যাচগুলো খুলে গিয়ে একটা লম্বা আকার ধারণ করবে, তাই না? পরে কি হয়ে যাবে? এখানে তারটি ছিঁড়ে যাবে। তাহলে আমরা এটাই হচ্ছে যে পীড়ন এবং বিকৃতি মধ্যে সম্পর্ক আমার এই লেখচিত্রের মাধ্যমে নিয়ে আসা গেল। যে আমি দেখতে পেলাম যে কোন বস্তুর স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি একই হারে বৃদ্ধি পেতে থাকবে, আবার স্থিতিস্থাপক সীমার বাহিরে হ্যাঁ দেখা যাবে যে পীড়নের তুলনায় বিকৃতিটা বেশি ঘটবে। এরপরে যদি আমরা এই বিসি বরাবর যদি আমি বলি যে ওই অবস্থা পীড়ন না দিলেও তার বিকৃতি ঘটতে থাকবে। এরপরে যদি আমি আরো পীড়ন প্রয়োগ করি, পীড়ন প্রয়োগ করলে দেখা যাবে কখনো বৃদ্ধি পাচ্ছে, আবার কখনো কমে যাচ্ছে। এরপর এই অবস্থায় যদি আমি আরো পীড়ন অব্যাহত রাখি, তাহলে দেখা যাবে যে তারটি ছিঁড়ে যাবে। তাহলে আমার ই বিন্দু দ্বারা নির্দেশ করতে হচ্ছে তার ছিঁড়ে গেছে, তারটি ছিঁড়ে যাবে। হ্যাঁ।